নমস্কার। সিনে হটস্টার নিবেদিত সিনেমার অন্তরালের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। একটা ছবি তৈরির সময়, তার শুটিং পর্বে, নির্মাণ পর্বে, এমনকি পোস্ট প্রোডাকশনের সময় অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটে থাকে, যা একই সঙ্গে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় বটে। সেই সব ঘটনাগুলি থেকে নির্বাচিত কিছু ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো এই সিনেমার অন্তরালের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকে যে ছবির কথা আপনাদের বলতে বসেছি, সেই ছবির নাম হলো মুক্তি। রবীন্দ্রনাথের গান একসময় ধনাঢ্য এবং উচ্চশিক্ষিত মহলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু রবীন্দ্রনাথের গান ঘরে ঘরে পৌঁছে দিল যারা, সেটি কিন্তু অবশ্যই বাংলা ছায়াছবি। এবং সেখানে প্রথম যে ছবি এই দায়িত্বটা নিয়েছিল, সে ছবির নাম হলো মুক্তি। মুক্তি ছবির প্রযোজক হলেন বীরেন্দ্রনাথ সরকার। তার বিখ্যাত নিউ থিয়েটার্স প্রাইভেট লিমিটেড, যেটা হাতিমার্কা ফিল্মসের ব্যানারে তৈরি, তারাই ছিলেন এই ছবির প্রযোজক। এবং এই ছবির পরিচালক হলেন বাংলা ছবির স্বর্ণযুগের আগেই গোড়ার দিকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক প্রমথেশ বড়ুয়া। তিনি একই সঙ্গে এই ছবির নায়ক এবং পরিচালক। আর এই ছবিতে কাহিনী লিখলেন প্রমথেশ বড়ুয়া, ফণী মজুমদার এবং সজনীকান্ত দাস। এই কাহিনী নিয়ে মুক্তি ছবিটি তৈরি হচ্ছে। এই ছবির সঙ্গীত পরিচালক হলেন পঙ্কজ কুমার মল্লিক। এই ছবিতে মুখ্য ভূমিকাগুলিতে অভিনয় করলেন প্রমথেশ বড়ুয়া, কানন দেবী, পঙ্কজ কুমার মল্লিক, মেনকা দেবী, অমর মল্লিক, ইন্দুভূষণ মুখোপাধ্যায় প্রমুখ। এই ছবির যে নায়িকা হলেন কানন দেবী, কানন দেবী কিন্তু ইতিপূর্বেই নিউ থিয়েটার্সের দেবদাস ছবিতে অভিনয় করার কথা ছিল পার্বতী ভূমিকায়, কিন্তু তখন কানন দেবী রাধা ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, ফলে সেই চুক্তি ভেঙে তার পক্ষে দেবদাস ছবিতে অভিনয় করা সম্ভব ছিল না। চুক্তির মেয়াদ যখন শেষ হয়েছে, তখন তিনি নিউ থিয়েটার্সে যোগদান করলেন এবং নিউ থিয়েটার্সের ব্যানারে তার প্রথম ছবি কিন্তু এই প্রমথেশ বড়ুয়া পরিচালিত মুক্তি। এখানে তারাই নায়ক নায়িকা, অর্থাৎ প্রমথেশ বড়ুয়া ও কানন দেবী। প্রমথেশ বড়ুয়ার অনেক দিনের ইচ্ছে ছিল যে তার ছবিতে তিনি রবীন্দ্রনাথের গান ব্যবহার করবেন, এবং তেমন গান তিনি ব্যবহার করবেন যে গানে রবীন্দ্রনাথ সুর দিয়ে যাননি। তেমন একটি গানকে তিনি পেলেনও, দিনের শেষে ঘুমের দেশে। এই ছবির সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিককে দিয়ে তিনি সেই কবিতায় সুরারোপ করলেন এবং তাকে দিয়ে গান রেকর্ডও করে রাখলেন। কিন্তু রেকর্ড করলেই তো হবে না, এখানে তো গুরুদেবের সম্মতি চাই। সুতরাং একদিন প্রযোজক বীরেন্দ্রনাথ সরকার এবং প্রমথেশ বড়ুয়া জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের কাছে পৌঁছলেন। রবীন্দ্রনাথের কাছে সবটা বললেন। রবীন্দ্রনাথ বললেন যে আমার তো রেকর্ডটা শোনা দরকার, যে কেমন হয়েছে গানটা। তখন তারা আবার ফিরে এলেন স্টুডিওতে। সেই রেকর্ড ঠাকুর বাড়িতে পাঠানো হলো। সকলেরই দুশ্চিন্তা ছিল যে রবীন্দ্রনাথ হয়তো এই সুর অনুমোদন করবেন না, কিন্তু ঠাকুর বাড়ি থেকে খবর এলো যে পঙ্কজ কুমার মল্লিককে রবীন্দ্রনাথের সামনে বসে এই গানটা গাইতে হবে। তখন পঙ্কজ মল্লিককে নিয়ে প্রমথেশ বড়ুয়া চলে গেলেন ঠাকুর বাড়িতে এবং গিয়ে দেখলেন যে রবীন্দ্রনাথ ইজি চেয়ারে শুয়ে আছেন, সামনে একটা শতরঞ্চি পাতা, সেই শতরঞ্চির উপরে একটি হারমোনিয়াম রয়েছে। রবীন্দ্রনাথের বাড়ির অন্যান্য লোকেরাও সেখানে উপস্থিত। সেখানে পঙ্কজ কুমার মল্লিক হারমোনিয়াম বাজিয়ে ওই গানটি করলেন, যেটি সুর তিনি দিয়েছিলেন, যার লেখা রবীন্দ্রনাথের দিনের শেষে ঘুমের দেশে। গানটি হয়ে যাওয়ার পর পঙ্কজ কুমার মল্লিক উঠে দাঁড়ালেন, ভয়ে ভয়ে উঠে দাঁড়ালেন, ভাবছেন এক্ষুনি তো রবীন্দ্রনাথ বলবেন এ কোনো সুরই হয়নি, এ কি সুর দিয়েছ। কিন্তু রবীন্দ্রনাথ কাছে এসে পঙ্কজ কুমার মল্লিককে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমি এখন যে গানগুলোতে সুর দিয়ে যেতে পারলুম না, সেই গানগুলোর সুর তুমিই দেবে। এত বড় একটা পুরস্কার পঙ্কজ কুমার মল্লিক পেলেন এই ছবির সূত্রে, এই গানের সূত্র ধরে। এই ছবিতে পঙ্কজ কুমার মল্লিকের সুরে দিনের শেষে গানটি যেমন রয়েছে, আবার কতগুলি রবীন্দ্রনাথের গানও রয়েছে, যার মধ্যে রয়েছে তার বিদায় বেলার মালাখানি আমার গলে রে, আজ সবার রঙে রং মেশাতে হবে, আমি কান পেতে রই প্রভৃতি গানগুলিও এই ছবিতে ব্যবহৃত হয়েছে। মুক্তি ছবিতে রবীন্দ্রনাথের লেখা 4টি গান ছিল, কিন্তু সমগ্র ছবিতে মোট 13টি গান ছিল। রবীন্দ্রনাথের 4টি গান বাদ দিলে পরে থাকে 9টি গান। তার মধ্যে 5টি গানের রচয়িতা হচ্ছেন সেই সময়ের বিখ্যাত গীতিকার অজয় ভট্টাচার্য। অবশিষ্ট যে 4টি গান, তার রচয়িতা হলেন সেই সময়ের আরেক বিখ্যাত গীতিকার, শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাস। মনেরও গহনে তোমারই মূরতি খানি, এই যে সজনীকান্তের লেখা গানটি, তখনকার দর্শকদের মনে হয়েছিল
এই গানটি রচয়িতাও বোধহয় রবীন্দ্রনাথ। পরে অবশ্য তাদের ভুল ভেঙেছে, তারা জানলেন যে এই গানের রচয়িতা রবীন্দ্রনাথ নন, এই গানের রচয়িতা হলেন সজনীকান্ত দাস। তিনি কিন্তু পরবর্তীকালে সিনেমা জগতের সঙ্গে ভালোভাবেই যুক্ত হয়ে গিয়েছিলেন। কানন দেবী যখন তার শ্রীমতী পিকচার্সের ব্যানারে ছবি তৈরি করছেন, তখন সেই সব ছবিগুলিতে গীতিকার এবং অন্যতম চিত্রনাট্যকার হিসেবে যুক্ত ছিলেন এই সজনীকান্ত দাস। বীরেন্দ্রনাথ সরকার তার প্রোডাকশন হাউসে শিল্পী কলাকুশলীদের মাস মায়না দিয়ে রেখেছিলেন। তেমন ভাবে এই ছবির যিনি চিত্রগ্রাহক বিমল রায়, তিনি কিন্তু এখানকার স্টার ক্যামেরাম্যান ছিলেন। পরবর্তীকালে তিনি কিন্তু বম্বে থেকে অত্যন্ত জনপ্রিয় পরিচালক এবং চিত্রগ্রাহক হয়ে উঠেছিলেন। শুরুটা হয়েছিল কিন্তু এই নিউ থিয়েটার স্টুডিওতে। অপর আরেকজনের কথা বলছি, তিনি হলেন ফণী মজুমদার, এই ছবির অন্যতম কাহিনীকার এবং চিত্রনাট্যকার। তিনিও কিন্তু পরবর্তীকালে বম্বেতে গিয়ে অত্যন্ত জনপ্রিয় পরিচালক হয়ে উঠতে পেরেছিলেন। মুক্তি ছবিতে প্রধান ভূমিকাগুলিতে কারা ছিলেন এবার তাদের কথাটা বলি। প্রশান্ত, মানে যিনি নায়ক, সেই চরিত্রে অভিনয় করলেন আমাদের প্রমথেশ বড়ুয়া। তার স্ত্রী চিত্রার ভূমিকায় অর্থাৎ নায়িকার ভূমিকায় অভিনয় করলেন কানন দেবী। ঝর্ণার চরিত্রে অভিনয় করলেন মেনকা দেবী। সর্দারের চরিত্রে অভিনয় করলেন অমর মল্লিক, আর পাহাড়ের চরিত্রে অভিনয় করলেন পঙ্কজ কুমার মল্লিক। মুক্তি ছবিটি মুক্তি পেয়েছিল 1937 সালের 18 সেপ্টেম্বর চিত্রা প্রেক্ষাগৃহে। সেই চিত্রা পরবর্তীকালে তার নাম পরিবর্তিত হয়েছিল মিত্রা। যদিও এখন সেই হলের কোনো অস্তিত্ব নেই, মূলত কোনো সিঙ্গেল স্ক্রিনেরই তখন অস্তিত্ব নেই। সেই মিত্রা ভেঙে এখন একটা মল তৈরি হয়ে গেছে। সেই চিত্রাতে মুক্তি পেয়েছিল এই মুক্তি ছবিটি। এই ছবির সঙ্গে যুক্ত 3 জন ব্যক্তি আমাদের কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ চলচ্চিত্রের যে পুরস্কার দাদাসাহেব ফালকে, সেই দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে প্রথম জন হলেন এই ছবির প্রযোজক বীরেন্দ্রনাথ সরকার, দ্বিতীয় জন হলেন এই ছবির সঙ্গীত পরিচালক এবং অভিনেতা গায়ক পঙ্কজ কুমার মল্লিক, এবং তৃতীয় জন হলেন এই ছবির গায়িকা নায়িকা কানন দেবী। এই 3 জন দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। আজকের এই পর্যন্তই। পরবর্তী পর্বে এমনই আকর্ষণীয় ঘটনা নিয়ে আমি হাজির হব আপনাদের এই প্রোগ্রাম অর্থাৎ সিনেমার অন্তরালের মধ্য দিয়ে। অবশ্যই দেখবেন এবং মতামত জানাবেন যে কেমন লেগেছিল। নমস্কার।